প্রতিদিন দুপুর হলেই আমার মাথা ব্যথা, অসাধারণ সিমটম। প্রতিদিন সন্ধ্যা হলেই মাথা ব্যথা, আবার কিছুক্ষণ পরে 10টা 11টার দিকে আর থাকে না। সন্ধ্যায় কেন মাথা ব্যথা? এই কথা কোন ল্যাবরেটরি পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করা বা ল্যাবরেটরি পরীক্ষা দিয়ে বলা যে সন্ধ্যা কেন, এই কথা বলার যোগ্যতা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নাই, প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের নাই। আছে কার? আপনার এবং আমার। আমি বলতে পারবো, অ্যান্সার দিতে পারবো, হ্যাঁ আমি সুস্থ মানুষকে ওষুধ খাওয়াই আমি পাইছি সন্ধ্যায় বৃদ্ধি। তো আমি এখন অসুস্থ মানুষ যে হয়েছে প্রাকৃতিক নিয়মে, তাকে আমি সন্ধ্যায় বৃদ্ধি হলে এই ওষুধগুলো দিব। তাহলে এই টাইম মডালিটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর শুধু টাইম নামে একটা রেপার্টরি আলাদা লেখা হয়েছে। তো যিনি টাইম মডালিটিসটা ভালোভাবে বুঝেন তিনি অত্যন্ত ভালো ডাক্তার হতে পারবেন। তাহলে টাইম মডালিটিসকে অবহেলা করার, মডালিটিসের কোনো অংশকে অবহেলা করার কোনো সুযোগ নাই। যিনি মডালিটিস বুঝেন না তিনি আসলে হোমিওপ্যাথি বুঝেন না। হোমিওপ্যাথির মৌলিক জায়গাটাই হলো মডালিটিস। আরেকটা মজার বিষয় হলো হোমিওপ্যাথিতে মানে মহাত্মা হেনিম্যান যিনি হোমিওপ্যাথির জনক, সে মহাত্মা হেনিম্যান তার অর্গাননের 6ষ্ঠ সংস্করণে তার একজন শিষ্যের নাম নিয়েছেন, সেই শিষ্যের নাম হলো বনিম হোসেন। আর সেই বনিম হোসেন কিন্তু যে রেপার্টরিটা লিখেছেন, যেটার কারণে অর্গানন গ্রন্থে হেনিম্যান নাম নিলেন বনিম হোসেন, বনিম হোসেনের প্রশংসা করলেন, সেই প্রশংসার পাত্র বনিম হোসেন যে রেপার্টরিটা লিখছেন সেটা শুধুমাত্র মডালিটিসের উপরে রেপার্টরি লিখছেন। সেখানে আর কিছু নেই, মাইন্ড নাই, তারপরে মানে পেইন নাই, তারপরে কোনো কি বলে মাথা নাই, কান নাই, নখ নাই, চোখ নাই, কিচ্ছু নাই, শুধু মডালিটিস। মডালিটিস জেনারেল, মডালিটিস জেনারেল, মডালিটিস জেনারেল। তো জেনারেল মডালিটিস গুলো দিয়ে যে রেপার্টরি গ্রন্থটা করছেন, সেই রেপার্টরি গ্রন্থ দিয়ে ওই যুগে প্রায় 85% পেশেন্টকে আরোগ্য করতে সক্ষম হয়েছেন হেনিম্যান এবং তার অনুসারীরা। আর আমরা এখন বিতর্ক করতে করতে, বেশি বুঝতে বুঝতে, বেশি পণ্ডিত হইতে হইতে আমরা এখন কি করলাম, অনেক কিছু নিয়ে বসে আছি, আসলে আসল জিনিসটা আমরা চিনতে পারতেছি না, আসল মানিকটা আমরা চিনতে পারতেছি না। ছোটখাটো জিনিসগুলো আমরা ওইটাকে ছোটখাটো জিনিস বলে উড়াই দিচ্ছি না। মডালিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা কোনো ছোটখাটো বিষয় নয়। তো মডালিটিস এর একটা পার্ট হলো টাইম মডালিটিস। তো আমি বনিম হোসেনের রেপার্টরিটা আপনাদেরকে দেখাচ্ছি। রেপার্টরির বই তো আমার কাছে নাই, কিন্তু রেপার্টরি আমি আপনাদেরকে দেখাইতে পারবো। সেটা হলো যে বনিম হোসেন, বনিম হোসেনের এখানে দেখেন, এটা হলো বোকার বনিম হোসেন। হ্যাঁ, মানে মূল বনিম হোসেনের এখানে দেখেন অ্যাভারশন টু awkwardness, cheerful, ও আচ্ছা, মাইন্ডে খুব কম সিমটম আছে, মাত্র 370টা মাইন্ডে সিমটম আছে। কিন্তু দেখেন সেন্সেশন, অনুভূতি, তারপরে হলো ভার্টিগো, এইখানে তার টাইম নিয়েও আছে, টাইম মর্নিং, নুন, ফরনুন এখানে আছে। তারপর অ্যাগ্রাভেশন এন্ড এমিলারেশন, এগুলো সব মডালিটিস। তো মূল বনিম হোসেন পরে এটা আপডেট হয়েছে, বোগার এটাকে আপডেট করছেন। তারপর পরবর্তীতে আপডেট করার কারণে অনেকগুলো অধ্যায় যোগ হয়েছে, কিন্তু মূল বনিম হোসেন কিন্তু মডালিটিস এর উপরেই লেখা।
তো আমরা এতক্ষণ যে বিষয়টা দেখলাম সেটা হলো টাইম মডালিটিস না। তো টাইম মডালিটিস এর পরে কি থাকে? ফুড মডালিটিস। কি খেলে বাড়ে, কি খেলে কমে। তাহলে আমরা রোগীকে প্রশ্ন করব কিভাবে? এটা তো আমি আপনাদেরকে দেখাইলাম একটা ফর্ম। এই ফর্মের মধ্যে আমি রোগীকে এইভাবে প্রশ্ন করতে পারি, কোন খাবার খেলে আপনার সমস্যা বৃদ্ধি হয়, কমে যায় বা ভালো লাগে। প্রশ্ন কিন্তু এখানে তিনটা কমন থাকবে। কোন খাবার খেলে আপনার সমস্যাটা বৃদ্ধি হয়, কমে যায় বা ভালো লাগে। তাহলে একটা লাইনের ভিতরে তিনটা প্রশ্ন লুকায়িত। যদি পেশেন্ট উত্তর দেয় এই ব্যাপারে কোনো সদুত্তর আপনি পান, তাহলে 19 নাম্বার দিয়ে এই খালি জায়গায় লিখবেন যে পেশেন্ট দুধ খেলে বৃদ্ধি, এ কথা বললো। তো দুধ খেলে বৃদ্ধি, আমরা এই ফুড মডালিটিস এর জন্য আমরা কোথায় যাব? আমরা কমপ্লিট রেপার্টরিতে যেতে পারি, বা মার্ফি রেপার্টরি, বা যার কাছে সিনথেসিস আছে সিনথেসিস রেপার্টরি, যে কোনো একটাতে আমরা ঢুকে মার্ফি রেপার্টরির জেনারেল অধ্যায়ে ফুড এন্ড ড্রিঙ্কস, ফুড এন্ড ড্রিঙ্কস এর ভিতরে ফুড সংক্রান্ত সকল মডালিটিস গুলো দেয়া আছে। এছাড়াও যদি আপনি এটা তো কমপ্লিট রেপার্টরি, মার্ফি রেপার্টরির ফুড নামে আলাদা একটা অধ্যায় আছে, ফুড নামে আলাদা অধ্যায়। আর সিনথেসিস রেপার্টরিতে সম্ভবত স্টমাকের ভিতরে ফুড এন্ড জেনারেল ফুড এন্ড ড্রিঙ্কস নামে আলাদা অধ্যায়, মানে আলাদা সাবজেক্ট আছে। আর কমপ্লিট রেপার্টরির জেনারেলিটিস এর ভিতরে ফুড এন্ড ড্রিঙ্কস নামে সাবজেক্ট আছে, অধ্যায় আছে। সেটার ভিতরে বা অধ্যায় মানে পরিচ্ছেদ আছে ফুড এন্ড ড্রিঙ্কস, সেই পরিচ্ছেদের ভিতরে ঢুকে আপনি সব পেয়ে যাবেন। আমরা বলছিলাম যে মিল্ক, মিল্ক, মিল্ক বা মিল্ক প্রোডাক্টস, এটার ভিতরে যদি ঢুকি তাহলে এখানে অ্যাগ্রাভেশন, এমিলারেশন, অ্যাভারশন, ডিজায়ার, এই চারটা বিষয় আমরা পেয়ে যাচ্ছি। তো যদি আপনার নিকট সফটওয়্যার না থাকে তাহলে কি করবেন? এরকম একটা বই, সফটওয়্যার হতেই হবে তা না, আর যারা নবীন তারা অবশ্যই বই থেকে শিখবেন। সফটওয়্যার থেকে প্রথমে যদি সফটওয়্যার থেকে শিখেন তাহলে শিক্ষাটা একটা সময় পরে গিয়ে আপনার শিক্ষাটা কমপ্লিট শিক্ষা হবে না। অর্থাৎ এটা হবে কি, আপনি সার্চ করে পাচ্ছেন, মানে অর্থাৎ আপনার যে শিক্ষার যে মূল মজা, সেই জায়গাটা আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনি যখন বই থেকে শিখবেন, বই থেকে বের করা যখন শিখবেন, তখন সফটওয়্যার থেকে অনায়াসে বের করতে পারবেন, কিন্তু তখন মৌলিক জ্ঞানটা আপনার আমার হবে। আর বই থেকে যদি বের করতে না পারেন, সফটওয়্যার থেকে বের করতে পারবেন, কিন্তু শিক্ষাটা কমপ্লিট হবে না, কোনো জায়গায় আপনি অবশ্যই ঠেকে যাবেন, অর্থাৎ মৌলিক বিষয়টা আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে আপনি বই থেকে শিখবেন, তারপর সফটওয়্যার ইউজ করবেন, তাহলে আপনার আবার শিক্ষাটা খুব সুন্দর হবে, সন্নিবেশিত শিক্ষা হবে। তো ধরুন মিল্ক অ্যাগ্রাভেশন 191টা কি বলে মেডিসিন আছে এই ব্যাপারে, কিন্তু বয়েলড মিল্ক মানে কি, জাল দেওয়া, মানে বয়েল করা মিল্ক যদি কারো সমস্যা হয়, খেলে তার বৃদ্ধি হয়। এমনিতে ঠান্ডা বা বয়েল করা ছাড়া, অর্থাৎ কাঁচা দুধ খেলে তার সমস্যা হয় না। তারপরে তাহলে দুইটা মেডিসিন কি কি এখানে দেওয়া আছে? নাক্স মস্কেটা আর সিপিয়া। আর চিলড্রেন ইন, শিশুরা দুধ খেলে বৃদ্ধি, তাহলে 6টা মেডিসিন। এই মেডিসিন গুলো। তারপরে কোল্ড মিল্ক, ঠান্ডা দুধ খেলে সমস্যা, গরম করে খেলে কোনো সমস্যা হয় না। ক্রিম, মানে দুধের ক্রিমটা খেলে সমস্যা। মাদার্স, মায়ের দুধ খেলে সমস্যা। সেনসিটিভ টু স্মেল অফ ফাউল, অর্থাৎ দুধের মানে গন্ধটাই তার কাছে একটা মানে ফাউল, মানে খুব মানে একটা
খুব একটা অস্বাভাবিক গন্ধ, মানে ফাউল গন্ধ তার কাছে মনে হয়, দুধের গন্ধটাই সে সহ্য করতে পারে না। সাওয়ার মানে হলো টক, অর্থাৎ টক দুধ মানে দুধ যদি টক হয়ে যায় বা একটু বসে যায়, হ্যাঁ, তাহলে সেটা খেলে তার বৃদ্ধি। ওয়ার্ম হট অর্থাৎ গরম দুধ খেলে বৃদ্ধি। তো এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে পড়েন, আপনার নখদর্পণে যদি থাকে যে বিষয়গুলো আছে, হুম, বিষয়গুলো আছে, তাহলে কিন্তু আপনি সহজে আপনার আমার জ্ঞানের দরজা বেড়ে যাবে, জ্ঞানের অবস্থাটা বেড়ে যাবে, যে হ্যাঁ বিষয়টা তো আছে, কিভাবে খুঁজে পাবো, এইভাবে এইভাবে গেলে খুঁজে পাবো, তাহলে কি আপনার আমার সিমটম নেওয়ার কনফিডেন্স বেড়ে যাবে। হ্যাঁ, আমি ভালো সিমটমিস্ট ডাক্তার হতে পারবো। আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে মিল্ক এমএল দুধ খেলে উপশম, কোল্ড দুধ, হট ওয়ান, তারপরে সুইট দুধ, হ্যাঁ সুইট মানে মিষ্টি, মানে দুধের মধ্যে চিনি দিয়ে যদি খায় তাহলে তার কাছে ভালো লাগে। অ্যাভারশন দুধ পছন্দই করে না, তারপরে ডিজায়ার, এই যে বিষয়গুলো আপনি দুধ ছাড়া অন্য যে কোনো বিষয়ে, যেমন ধরুন যেমন ধরুন কি লিখবো, এগ, দেখুন এক্স চলে আসছে, এক্স মানে ডিম, ডিম খেলে বৃদ্ধি, হ্যাঁ, তারপরে ডিম খেলে উপশম, ডিমের প্রতি ডিজায়ার। আচ্ছা বলুন তো, আমরা যারা কি বলে প্রচলিত চিকিৎসা করি, কেউ যদি বলে যে ডিমের প্রতি ডিজায়ার, তাহলে আমরা একটা ওষুধই চিন্তা করি, ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া কার। আসলে আরো যে ঔষধ আছে সেই বিষয়ের জ্ঞান থাকতে হবে, আমাকে জ্ঞানী হইতে হবে, যিনি জানেন এবং যিনি জানেন না, দুইজন কিন্তু এক কখনো না। আর এটা হাদিস শরীফের ভাষ্য, যিনি জানেন এবং যিনি জানেন না, দুইজন এক না। ক্যালকেরিয়াকার সুপার গ্রেট, দুধের প্রতি ডিজায়ার ক্যালকেরিয়াকার সুপার গ্রেট, কিন্তু ক্যালকেরিয়া আয়োড, তারপরে কার্সিনোসিন, হাইড্রেস্টিস, ন্যাট্রাম ফস, তারপরে ওলিয়াম এনিমেল, তারপর পালসিটিলা, সাইলিসিয়া, এগুলো কিন্তু ফার্স্ট গ্রেড, এছাড়াও সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড মেডিসিন আছে। তাহলে আমি যদি ভালো করে রেপার্টরি করি, তাহলে যে কথাটা বলা হয়েছে, হিন্দিতে যে কথাটা বারবার বলছেন যে পূর্ব সংস্কার মুক্ত হতে হবে। হ্যাঁ, দুধের প্রতি ডিজায়ার মানে ক্যালকেরিয়া কার্ব, এটা হলো সংস্কার যুক্ত। আমি আগে থেকে চিন্তা করে রাখলাম যে এটা হইলে মানে আমি ক্যালকেরিয়া কার্বি দিব, আর কিছু দিব না, এটা হলো সংস্কার করা, মানে আগে থেকে মানে নিজের মধ্যে একটা ধারণা তৈরি করে রাখা। আমি যদি আগে থেকে নিজের মধ্যে কোনো একটা বিষয়ে দুর্বলতা পোষণ করি, যে মানে একজিমা মানে গ্রাফাইটিস, গ্রাফাইটিস, তারপর পেট্রোলিয়াম, সালফার, সাইলিসিয়া, এই কয়টা 5টা-6টা মেডিসিন মুখস্থ আছে, আইলে এর ভিতরে আমি মিলানোর চেষ্টা করি, এই 5টা-6টার ভিতরে যে মিলানোর চেষ্টা করি, এটাকে বলে প্রেজুডিস্ট, অর্থাৎ পূর্ব থেকে ধারণা করে রাখা, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখা, যে যদি কি বলে একজিমার পেশেন্ট আসে, তাহলে 5টা-6টা মেডিসিনের মধ্যে যেটা মিলে। যদি আপনার যদি চিন্তাধারা এমন হয় বা প্র্যাকটিসের স্টাইল যদি এমন হয়, তাহলে একটা সময় পরে গিয়ে আমি হেরে যাব। হ্যাঁ, আমার কিন্তু 40% পেশেন্ট এইভাবে সাকসেস হতে পারি, আমরা তো 40% পেশেন্ট এইভাবে আমরা সাকসেস হতে পারি, যে 40% পেশেন্ট আপনার ডাক্তার হওয়া লাগবে না, ওই 40 বছরের অভিজ্ঞতা, তারপর ওই 32 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার বইগুলো যদি পড়েন না, প্রথম নির্বাচন আপনি 40% সাকসেসফুলি করতে পারবেন। 1 মাস 2 মাস রোগী ভালো, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা সময় পরে গিয়ে এই ঔষধে আর আগাবে না, সেকেন্ড নির্বাচনে গিয়ে আপনি হেরে যাবেন। এটা চিরন্তন সত্য, আমি স্বীকার করি বা না করি।
হোমিওপ্যাথিতে এটা চিরন্তন সত্য, ফার্স্ট নির্বাচন আমরা অনেক ডাক্তারই ভালোভাবেই করতে পারি, কিন্তু সেকেন্ড নির্বাচনে গিয়ে হেরে যাই। কেন? আমি ভালো সিমটমিস্ট ডাক্তার না, আমি সিমটম বুঝি না। তো তারপর আমাদের পরের সাবজেক্ট হলো খাবার প্রসঙ্গটা আমি আপনাদেরকে দেখালাম। এবার হলো পজিশন, শোয়া, বসা, দাঁড়ানো, উপর হওয়া ইত্যাদি। কোন পজিশনে আপনার সমস্যা বৃদ্ধি হয়, কমে যায়, ভালো লাগে। এই একটা লাইনের ভিতরে অনেকগুলো মডালিটিস রয়েছে। শোয়া, বসা, দাঁড়ানো, উপর হওয়া ইত্যাদি কোন পজিশনে। তাহলে পজিশন গুলো, অনেকগুলো পজিশন আমরা জানলাম। এই পজিশন গুলো রেপার্টরি থেকে আমরা কিভাবে বের করব? এই পজিশন গুলো হলো, যেমন ধরুন কোনো একজন পেশেন্টের এক্সট্রিমিটিস পেইন, মানে হাত পায়ে ব্যথা, এক্সট্রিমিটিস পেইন। এখন যদি কেউ বলে শোয়া অবস্থায় বৃদ্ধি, তাহলে কি হবে? লাইং, LYNG, লাইং অ্যাগ্রাভেশন। দেখুন পেয়ে গেলাম, কিন্তু কি সহজ। আপনাকে মূল সূত্রটা জানতে হবে যে আমি কিভাবে এই জায়গাটাতে আসবো। হ্যাঁ, এই রেপার্টরি এই জায়গাটাতে পাবো, ঢুকবো। আমি আবারও কিন্তু আপনাদের বলছি, হ্যাঁ, সফটওয়্যারের প্রতি দুর্বলতা না, প্রথমে আপনাকে শিখতে হবে মূল বই। বই শেখার পর সফটওয়্যার ধরবেন, তাহলে ভালো করবেন। হ্যাঁ, প্রথমে যদি সফটওয়্যার থেকে শুরু করেন তাহলে একটা সময় আপনার শিক্ষাটা পরিপূর্ণ হবে না, হবে কিন্তু বই থেকে শুরু করলে যেভাবে সুন্দর সুঘুচালো হওয়ার, সেইভাবে সফটওয়্যার দিয়ে প্রথম শুরু করলে সেইভাবে সুঘুচালো হবে না। তো তাহলে লাইং অ্যাগ্রাভেশন আমরা পেয়ে গেলাম। শোয়া কিভাবে রেপার্টরির, ধরুন আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা রেপার্টরির এক্সট্রিমিটিস অধ্যায়ে গেলাম, অধ্যায়ে গিয়ে আমরা এক্সট্রিমিটিস পেইনে ঢুকলাম, ঢুকে আমরা লাইং সার্চ দিয়ে লাইং এ ঢোকার পরে আমরা পেয়ে গেলাম লাইং অ্যাগ্রাভেশন, 156টা মেডিসিন। এবার ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পরে দেখি সাইড অন, মানে অর্থাৎ এক সাইডে শুইলে, অর্থাৎ সাইড অন মানে হলো এক পাশ ফিরে যদি শোয় তাহলে এক্সট্রিমিটিস এর ব্যথাটা, হাত পায়ের ব্যথাটা বৃদ্ধি হয়। 91টা মেডিসিন। তারপরে সাইডের ভিতরে পেইনফুল পার্ট আর পেইনলেস পার্ট। পেইনফুল পার্ট মানে হলো যেই পাশে ব্যথা সেই পাশে শুইলে যদি বৃদ্ধি হয় তাহলে 85টা মেডিসিন। কিন্তু তার যদি বিপরীত হয়, যে যেই পাশে ব্যথা সেই পাশে শুইলে কোনো সমস্যা নাই, কিন্তু যেই পাশে ব্যথা নাই সেই পাশে শুইলে সমস্যা, 7টা মেডিসিন। মেডিসিন গুলো একবার দেখি, রাস্টক্স, বেলেডোনা, ক্যামোমিলা, কেলিবাইক্রম, নেট্রানমিউল, নাক্স ভূমিকা, পালসেটিনা। তাহলে এইভাবে ভেঙে ভেঙে, অর্থাৎ সবগুলো বিষয় মানে মজা করে পড়ার যে একটা বিষয়, হ্যাঁ, যে কোনো সিমটম আপনি নিয়ে আসলেন বা কোনো সিমটম আপনার সামনে আসলো আর আপনি সিমটমটা বুঝে ইনক্লুড করতে পারলেন, আপনি সিমটমটাকে অ্যানালাইসিস করতে পারলেন। এই যে যোগ্যতাটা, এই যোগ্যতা একটা বিশাল একটা যোগ্যতা। তারপরের যে বিষয়টা সেটা হলো শোয়া, তারপরে বসা। বসাটাও ঠিক সেম। আমি আবার আপনাদেরকে এক্সট্রিমিটিসে যাই, এক্সট্রিমিটিস পেনের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখন বসা মানে কি? সিটিং। তাহলে কি SIDC চলে আসছে, সিটিং অ্যাগ্রাভেশন। ভিতরে ঢুকে পরে ওয়াকিং আফটার, অনেক হাঁটা চলা করতে, মানে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে, কিছুক্ষণ হাঁটার পরে গিয়ে বসলো, তারপরে যদি ব্যথাটা বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই একটা মাত্র মেডিসিন, রুটা। আর এই যে দেখুন, খুব মজার একটা বিষয় না? খুব সহজে টিপ দিয়ে আমি জেনে গেলাম যে মানে হাঁটতেছেন, সমস্যা নেই, হাঁটতেছেন, হাঁটা চলা করার পরে গিয়ে বসছেন, তারপর ব্যথা শুরু হলো, তাহলে একটা মাত্র মেডিসিন, রুটা। এই যে এইভাবে শিখলে আপনার আমার শেখাটা কিন্তু খুব মজার শিক্ষা হবে। তারপর দেখুন যে সিটিং অ্যাগ্রাভেশন, বসে থাকলে বৃদ্ধি, জেনারেলি ইন জেনারেল, এটা হাঁটা চলার ব্যাপার না, আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই আপনার এক্সট্রিমিটিসের ব্যথা বৃদ্ধি। তাহলে দেখেন কিন্তু সুপার গ্রেড মেডিসিন আছে কয়টা? অনেকগুলো।
এমন মিউর, আর্জেন্টাম মেটালিকাম, বেলেডোনা, ক্যালকেরিয়া কার্প, কার্বো এনিমেলিস, লাইকোপোডিয়াম, রডোডেনড্রন, রাস্টক, সালফার, আর হলো ভেলেট। এই 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 মেডিসিনগুলো সুপার গ্রেড, কেউ কারো থেকে কম না। তাহলে আমরা কিন্তু জানলাম কি, এক্সট্রিমিটিস পেন, হাত পায়ের পেন গুলো মানে বসে থাকলে বৃদ্ধি, অনেকগুলো মেডিসিন। তো এই যে এতগুলো মেডিসিন সম্পর্কে আমি জানলাম, এটা কিন্তু আপনার আমার বিদ্যার একটা অনেক বড় একটা সাবজেক্ট, যে আপনি এই অনেকগুলো বিষয় একসাথে জানতে পারলেন। তো এই অনেকগুলো বিষয় একসাথে জানতে পারাটা এটা একটা বড় বিষয়। তারপর সিটিং, তারপরে কি হলো, সিটিং এর পরে শোয়া, বসা, দাঁড়ানো, দাঁড়িয়ে থাকলে ঠিক সেম অ্যাস্টিমেটিস, তারপর পেইন, তারপর স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন। এখানে 171টা মেডিসিন। অর্থাৎ আপনার হাতে পায়ে ব্যথা, এই ব্যথাগুলো কখন বাড়ে? বসে থাকলে সমস্যা নাই, শুয়ে থাকলেও সমস্যা নাই, যখন আপনি দাঁড়িয়ে থাকেন তখন ব্যথাগুলো বাড়ে। হ্যাঁ, তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইভাবে আমরা যদি বের করতে পারি, বিষয়গুলো যদি বের করতে পারি, মডালিটিস গুলো, মডালিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মডালিটিস বুঝলে আপনি কিন্তু খুব ভালো ডাক্তারি করতে পারবেন। আমি আবারও, অনেকেই ছিলেন না, আমি আবারও আপনাদেরকে উদাহরণ দিই, উপমা দিই, যে ডক্টর হোমিওপ্যাথির জনক ডক্টর হেনিম্যান, তিনার অর্গানন গ্রন্থের 6ষ্ঠ সংস্করণে তিনার একজন শিষ্যের, মাত্র একজন শিষ্যের প্রশংসা করেছেন। একটা গ্রন্থের মধ্যে শিষ্যের নাম উল্লেখ করে প্রশংসা করা, একটা তো হলো বক্তব্যের মাঠে বা মিটিং করতে গিয়ে একজনকে প্রশংসা করা, আর একটা হলো একটা বই লিখছে, বইটা কিন্তু প্রশংসার বই না, বইটা হলো একটা হোমিওপ্যাথির মৌলিক মানে আইন শাস্ত্র বলা হয়, যেটাকে বিধান শাস্ত্র হোমিওপ্যাথির। সেই বিধান শাস্ত্র তো কারো প্রশংসা করার শাস্ত্র না, সেই বিধান শাস্ত্রে যেটা, যেই প্রসঙ্গটা আনার কথাই না যে তিনি কাউকে প্রশংসা করবেন, সেই বিধান শাস্ত্রের মধ্যে প্রসঙ্গের বাইরে গিয়ে একজনের প্রশংসা করা, সেটা চারটেখানি ব্যাপার না। একটা হলো 109 নম্বর পদ্ধতি, 109 নম্বর পদ্ধতিকা। এই তো কাশেম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন, যে 109 নম্বর পদ্ধতিকায় তিনি বনিং হাসানের প্রশংসা করছেন, তাও সাবজেক্টের বাইরে গিয়ে। এই যে প্রাপ্যতা, এই যে পাইছেন বনিং হোসেন, তিনার জীবনের সেরা উপহার, সেই উপহারটা শুধুমাত্র মডালিটিস এর কারণে, মডালিটিস সন্নিবেশিত করে একটা রেপার্টরি লিখছেন, এই কারণে পাইছেন। তাহলে মডালিটিসটাকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? তো সেই মডালিটিসটা যদি আপনারা পারেন, আর মডালিটিসটা বের করা অত্যন্ত সহজ, একেবারে সহজ, পানির মতো সহজ। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, পানির মতো সহজ। তো মডালিটিস বের করা, যে জিনিসটা বের করা পানির মতো সহজ, কিন্তু হোমিওপ্যাথিতে অসীম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই জিনিসটা আপনি আমি শিখবো না কেন? এটা সহজ জিনিস, এবং সেটাকে অ্যাপ্লাই করবো না কেন? তাই না? আচ্ছা, তারপরের বিষয়টা হলো উপর হওয়া। উপর হওয়া কি জিনিস? উপর হওয়া, কাশেম ভাই বলেন, উপর হওয়া কি হইতে পারে? lying abdomen. Lying on abdomen. এক্সট্রিমিটিস পেন। আচ্ছা, আবার ঢুকি। পেন, বেন্ডিং, BA
BENDING বেন্ডিং বানানটা হয়নি BE হবে বানান তো হয়েছে আচ্ছা বেন্ডিং উপরে লেখা লিখছে স্যার উপরে হবে না স্যার লাইং অন অ্যাবডোমেন দেখুন জেনারেলিটিস বেন্ডিং অ্যাগ্রাভেশন এটা জেনারেলের ভিতরে আছে বেন্ডিং মানে হলো সামনের দিকে ঝুঁকা মানে ব্যান্ড হওয়া মানে কি হওয়া ঝুঁকা করা যে কোনো জিনিস ব্যান্ড করা মানে কি এটাকে ব্যান্ড করা তারপর সামনের দিকে ঝুঁকা এটাকে বলা হয় বেন্ডিং বাঁকা হওয়া হ্যাঁ বাঁকা হওয়া আর যদি কোথাও থাকে বেন্ডিং ডাবল মানে হলো আমরা সিজদা দিতে গিয়ে যেভাবে আমরা একেবারেই হয়ে যাই যেমন হাঁটুটা বুকের সাথে লেগে যায় ঠিক না ওইটাকে বলা হয় বেন্ডিং ডাবল আর বেন্ডিং ছাড়াও আরেকটা জিনিস থাকে সেটা হলো মাথাকে যদি আমরা এইভাবে সামনের দিকে ঝুঁকাই এটাকে বলা হয় স্টপিং স্টুপিং জি স্যার আর বেন্ডিং ডাবল স্যার যেহেতু পায়ের ফোল্ড একটা বেন্ডিং হয় একটা মাজার একটা বেন্ডিং হয় যেহেতু দুইটা বেন্ড হয় এজন্য ডাবল বেন্ডিং মাজা বেন্ড মাজা এবং পায়ের যে হাঁটু এখানে বেন্ড হয়ে পড়ে এজন্য ডাবল বেন্ডিং সিজার দিলে যেটা হয় হ্যাঁ সিজদা দিলে যেটা হয় আচ্ছা আর হলো স্টপিংটা হলো শুধু মাথাটাকে সামনের দিকে ঝুঁকানো এই কয়েকটা শব্দ আমরা যদি শিখে নেই তাহলে কিন্তু আমরা উপর হওয়া বা বেন্ডিং স্টপিং আর হলো বেন্ডিং ডাবল এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে শিখে ফেলতে পারবো তাহলে উপর হওয়া ইংরেজিটা কোনটা হলো লাইং অন লাইং হলো শুয়ে পড়া মানে জি বলছি লাইং ডাউন না লাইং অন অ্যাবডোমেন কোনটা হবে উপরে শোয়া হ্যাঁ লাইং এর সাবজেক্ট আলাদা তো আমরা এখন সাবজেক্ট হলো উপর হয়ে শোয়া হলো লাইং পজিশন অ্যাবডোমিনাল পজিশন আপনি স্লিপ অধ্যায়ে গেলে স্লিপ পজিশন পাবেন স্লিপ পজিশন নামে আমি আপনাদেরকে আবার একটু দেখাই স্লিপ অধ্যায় থেকে স্লিপ অধ্যায়ে গিয়ে পজিশন এই যে পজিশন এই পজিশনের ভিতরে আছে যে অ্যাবডোমেন অন মানে হলো উপর হয়ে শোয়া আর্মস হ্যান্ড অর্থাৎ হাতের এই জায়গার ভিতরে এইভাবে হাত দিয়ে ঘুমায় আর্মস হ্যান্ড তারপরে ব্যাক অন মানে চিত হয়ে শোয়া মানে পিঠ দিয়ে শোয়া চেঞ্জড ফ্রিকোয়েন্টলি বারবার সে শোয়ার পজিশন এই এত নরসকে আমরা বলি না এই ঘুমের মধ্যে এত নরসকে লিখা তোর জন্য তো সমস্যা এই তো এই পজিশন গুলো কিন্তু আমরা স্লিপ অধ্যায়ে গিয়ে কিন্তু পাবো শোয়ার পজিশন গুলো আচ্ছা তারপর আমরা এখানে আর কি পেয়েছি উপর হওয়া ইত্যাদি ইত্যাদি আরো যদি থাকে কোন পজিশন এটা হলো শোয়ার পজিশন যেমন আরো কিছু মানুষের পজিশন থাকে না অনেক রকম পজিশন থাকে স্ট্যান্ডিং তো আমরা দেখলাম বসা আচ্ছা সিট বসা থেকে উঠা এটাকে কি বলা হয় বসা থেকে উঠা রাইজিং ফ্রম হ্যাঁ রাইজিং ফ্রম সিট রাইজিং ফ্রম লাইং হলো শোয়া থেকে উঠা রাইজিং ফ্রম সিট মানে হলো বসা থেকে উঠা এই যে এই পজিশনগুলো জানা এগুলো কিন্তু সহজ এই শব্দগুলো কিন্তু খুব কঠিন না হ্যাঁ একটু চর্চার ব্যাপার যদি চর্চা করেন তাহলে কতগুলো মডালিটিস আমি শিখে ফেলতেছি তাই না
তিন নাম্বার, এটা 3 নাম্বার গেল। তারপরে হলো ওয়েদার, কোন আবহাওয়ায় আপনার সমস্যাগুলো বাড়ে, ওয়েদার সম্পর্কে জানা। আবহাওয়া, এই আবহাওয়া কি কি হতে পারে? এটা জেনারেল অধ্যায়ে পাবেন, কমপ্লিট রেপার্টরি। আর মার্ফি রেপার্টরিতে এনভায়রনমেন্ট কি আছে 3 এডিশনে, 2 নাম্বার এডিশনে কিন্তু এনভায়রনমেন্ট আছে। মডালিটিস এর ভিতরে এনভায়রনমেন্ট নাই, কিন্তু মডালিটিস এর ভিতরে আপনি গেলে এনভায়রনমেন্টটা পেয়ে যাবেন। মডালিটিস, এনভায়রনমেন্ট আগে মানে 2 এডিশনে, মার্ফির 2 এডিশনে এনভায়রনমেন্ট নামে আলাদা একটা সাবজেক্ট ছিল, আলাদা একটা অধ্যায় ছিল। 3rd এডিশনে সেই অধ্যায়টা এখন নাই। তাহলে যেহেতু নাই, সেটা জেনারেলের ভিতরে পাবেন। সাধারণত সব রেপার্টরি জেনারেলের ভিতরে আপনি পাবেন। এটা হলো সিজন, এই যে সিজন জেনারেল। সিজন জেনারেলের ভিতরে গিয়ে আপনি পাবেন সামার এগ্রাভেশন, উইন্টার এগ্রাভেশন, তারপরে উইন্টার এমএল, সামার এমএল, স্প্রিং এমএল, তারপরে চেঞ্জ অফ সিজন এমএল, চেঞ্জ অফ সিজন এগ্রাভেশন, অটাম এমএল, অটাম এগ্রাভেশন। এটা মার্ফি রেপার্টরিতে। ঠিক সেম কমপ্লিট রেপার্টরিতে গিয়েও আপনারা জেনারেল ডিস গিয়ে সিজন, সিজনস এর ভিতরে গিয়ে স্প্রিং, তারপরে সামার, এখানে 0 দেওয়া আছে, তার মানে কিছু একটা ব্যাপার তো আছে। ওপেন রেপার্টরিতে চলে যাবেন। ওপেন রেপার্টরিতে চলে যাওয়ার পর এইখানে গিয়ে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জেনারেল ডিসে স্প্রিং নামে আলাদা আছে, সিজন নাই, স্প্রিং নামে আলাদা আছে, সামার নামে আলাদা আছে। সিজনের ভিতরে দেওয়া নাই, এটা আলাদা আলাদা করে দেওয়া আছে সেখানে। সব আছে, যেমন সামার অ্যাগ্রাভেশন, সামার সলস্টিক, তারপরে এভরি সামার, চিলড্রেন ইন, কোল্ড ডে ইন সামার আফটার, তারপরে ইন অফ ওয়ার্ম ডে এন্ড কুল নাইট, তারপর সামার এমএল। এইভাবে আপনারা কিন্তু সিজনগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। তাহলে সিজন মডালিটিসটা আমরা খুঁজে বের করা শিখলাম, তাই না? আচ্ছা, সিজন মডালিটিসটা আমরা যদি বই থেকে খুঁজতে চাই তাহলে কিভাবে খুঁজবো? আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু মার্ফি রেপার্টরি সিজনটা দেখাইছি। কোথায় আছে? জেনারেলিটিস অধ্যায়ে আছে। আমি জেনারেলিটিস অধ্যায়টা খুঁজবো, জি দিয়ে খুঁজবো, অর্থাৎ একটা ডিকশনারিতে যেভাবে আমরা খুঁজে পাই সেভাবে জেনারেলিটিসের জি আমরা পেয়ে গেছি। এখানে জেনারেলিটিস পাইলাম। এখন সিজনে খুঁজতে হলে এস এর ঘরে যাব। একটা ডিকশনারি যেভাবে খোঁজে সেভাবে। এই যে সিজনস পেলাম, দেখেন আমার আঙ্গুলের উপরে দেখেন সিজন দেখা যায়, পড়া যায় সিজন। দেখুন নিচে সবগুলো বিষয়েরই দেওয়া আছে যে সিজন অটামে মেডিসিন গুলো দেওয়া আছে, তারপরে হলো
চেঞ্জ, সিজন চেঞ্জ হলে সমস্যাগুলো, মানে প্রত্যেকটা সাবজেক্টই দেওয়া আছে, ঔষধ দেওয়া আছে। আপনাকে আমাকে শুধু যে সফটওয়্যার পড়তে হবে তা না, আগে বই তারপর সফটওয়্যার। এটা হলো ও, আমরা কিন্তু সিজন 22 নাম্বারটা পড়ে ফেলছি, কিন্তু ওয়েদার হলো আবহাওয়া। আবহাওয়াটা বলতে সিজন এক জিনিস, ঋতু, হ্যাঁ, আর আবহাওয়া বলতে হলো কিন্তু ঠান্ডা, কোল্ড, তারপর হলো ওয়ার্ম, তারপর আবহাওয়া বলতে কোল্ড, ওয়ার্ম, উইন্ডি, তারপর এয়ার, এই আবহাওয়াগুলো, এগুলোকে বলা হয় আবহাওয়া। তারপর হলো স্টর্মি, ঝড়ো আবহাওয়া। তো এই বিষয়গুলো আমরা আবহাওয়ার বিষয় থেকে আমরা এটা শিখে নেব। আমরা আসলে ওয়েদারকে সিজন মনে করে সিজন পড়ায় ফেলছি। ওয়েদার এক জিনিস, সিজন এক জিনিস। ওয়েদার হলো ঠান্ডা, গরম, তারপরে বাতাস, ঝড়, তুফান ইত্যাদি ইত্যাদি, এগুলোকে ওয়েদার হিসেবে ধরা হয়েছে। আর রেইনি, তারপর হলো সান, সানকে আলাদা নেওয়া হয়েছে, তারপরে ওয়েদারের ভিতরেই পড়ে সিজন। সিজনটা হলো ঋতু। সান, এবার আসা যাক সান, রোদ ও রোদের আলো। এটা তো সান তো আমরা যে কোনো ভাবেই সার্চ দিয়ে পাবো, খুবই সহজ। মডালিটিস খুবই সহজ, জেনারেলিটিসে গিয়ে আমরা শুধু সান লিখব। দেখুন, সান অ্যাগ্রাভেশন পেয়ে গেছি, সূর্যের বৃদ্ধি, সূর্য উপশম। তাহলে সব জায়গার ওষুধগুলো, সব সিমটম গুলো আমরা কিন্তু সানবার্ন অর্থাৎ সূর্যে পুড়ে, সানস্ট্রোক। সানস্ট্রোক মানে হলো অনেকক্ষণ সূর্যে থাকতে থাকতে সেখানে সে তার স্ট্রোক করার মতো অবস্থা তৈরি হয়েছে। আর সানবার্ন হলো রোদে পুড়ে একেবারে খারাপ অবস্থা। হ্যাঁ, আর সান হিট মানে হলো রোদের তাপ, রোদের তাপ এসে সহ্য করতে পারে না। তারপরে এক্সারশন ইন, এক্সারশন মানে হলো রোদে রোদের মধ্যে গেলে বা রোদে গেলেই তার সমস্যা। তারপরে ক্রনিক, ক্রনিক মানে হলো তার এই সমস্যাটা রোদে অনেক দিন ধরেই তার সমস্যা, রোদে সে যেতেই পারে না, বা রোদ সংক্রান্ত তার ক্রনিক সমস্যা। তাহলে এইভাবে আমরা সান সংক্রান্ত বিষয়েও আমরা শিখতে পারলাম। তো সানের পরে হলো মুন। মুনটাও ঠিক সেম। মুনের ভিতরে আমরা একবার ঢুকি, এই যে মুন অ্যাগ্রাভেশন, মুন এমএল, অ্যাগ্রাভেশন এন্ড এমএল, অর্থাৎ সূর্যে অর্থাৎ আলো। এখানে দেখুন, মুন অ্যাগ্রাভেশনের ভিতরে কি আছে? নিউ মুন। নিউ মুন মানে হলো এই যে আমরা কি বলে, চাঁদ উঠছে, প্রথম চাঁদ উঠছে, ঈদের চাঁদ উঠছে, এই যে নিউ মুন, চাঁদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, এই সময়টাতে তার বৃদ্ধি। নিউ এন্ড ফুল এন্ড অর্থাৎ অমাবস্যা বা অমাবস্যা এবং পূর্ণিমা, এই দুই অবস্থায় বৃদ্ধি। ওয়েক্সিং ইনক্রিজিং মানে হলো যে অমাবস্যা ঠিক আছে, কিন্তু তারপর আবার অমাবস্যার পর চাঁদ কিন্তু পূর্ণ হতে হতে আমাদের 1 তারিখ আসে। তো ওয়েক্সিং হলো অমাবস্যার সময় কিন্তু যখন চাঁদ পূর্ণ হতে থাকে। একটা হলো ক্ষয় চাঁদ, পূর্ণ চাঁদ। মানে পূর্ণিমার পরে চাঁদ কিন্তু ক্ষয় হতে থাকে, অমাবস্যার পরে চাঁদ পূর্ণ হতে থাকে। তাহলে ওয়েক্সিং ইনক্রিজিং, ওয়েক্সিং হলো অমাবস্যা হয়েছে, তারপরে যখন চাঁদটা পূর্ণ হতে থাকে ওই সময় তার বৃদ্ধি। এইভাবে ভেঙে ভেঙে যখন আমরা প্রত্যেকটা বিষয় পড়তে পারবো, কি মজা করে হোমিওপ্যাথিকে শিখতে পারবো, কি মজা করে হোমিওপ্যাথিটাকে আমরা মানে উপস্থাপন করতে পারবো। এই যে একটা মজার একটা বিষয়, এই যে একটা গৌরব একটা বিষয়, এই বিষয়টাকে সকল উপলব্ধিতে দেওয়াই হলো আমার উদ্দেশ্য।
এই উদ্দেশ্যটা যেন বাস্তবায়িত হয়, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা তো আমার বিশ্বাস যে আপনারা অনেকেই এই বিষয়টা খুব ভালো পারেন, আরো একটু ঝালাই করার জন্য ইনশাল্লাহ এখানে আছেন, আমার সাথে আছেন। তো থাকবেন, শিখবেন বা আমাকে হেল্প করবেন এবং অন্যদেরকে এই বিষয়টা, হোমিওপ্যাথির এই মৌলিক বিষয়টা শেখানোর জন্য চেষ্টা করবেন, এই আশাবাদ রেখে আমি শেষ করছি। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যদি কেউ কোনো কিছু বলতে চান, আমি অনুরোধ করব আপনারা বলতে পারেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসলে আপনি মাধ্যমে আপনার গবেষণালব্ধ জ্ঞান, আপনার বাচন ভঙ্গি, আপনার তথ্যবহুল আলোচনা আসলে সত্যি শিক্ষণীয় বিষয় স্যার। যারা আমরা আগ্রহ করে আপনাদের সাথে পাশে আছি, দেখছি, তারা আসলে আমরা সকলে মিলেই বিষয় উপলব্ধি করার চেষ্টা করছি এবং শিখতে পারছি। এভাবে স্যার আমাদেরকে ক্রমান্বয়ে শেখাবেন, আমরা আপনাদের কাছে শিখবো। আপনারা বিজ্ঞজন, বিজ্ঞ চিকিৎসক, আপনাদের পথ অনুসরণ করেই আমরা আগামী দিনগুলো চলবো। আর যে সকল চিকিৎসকবৃন্দ আমাদের সাথে অ্যাড আছেন, দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার আপনাকেও স্যার অশেষ অশেষ ধন্যবাদ স্যার। আপনার জন্য দোয়া রইল স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। বিষয়ের বাইরে গিয়ে বলি, আপনি কি গত 10 বছরে আবশ্যক ঢাকা শহরে? ঢাকা শহরে অমাবস্যা পূর্ণিমা না, এগুলো দেখিনি। আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম, কখনো আমি আবশ্যক কাছে আসলে বলে যে জোগায় জোগায় বাড়ে, ওরা বলে, কিন্তু ঢাকা শহরের মানুষ অমাবস্যা পূর্ণিমা কি জিনিস বুঝে না। তাহলে ঢাকা শহরের মানুষ যদি ওনারা বলবে যে প্রতি মাসে মাসে দেখা যায় যে প্রতি মাসের 10 তারিখে, 8, 9, 10 তারিখে আমার সমস্যাটা বাড়ে, এরকম করে হয়তো বলবে। ওখান থেকে কি কাউন্ট করতে জি বলছে, ওখান থেকে কাউন্ট করতে হবে যে অমাবস্যা পূর্ণিমা। হ্যাঁ, অমাবস্যা নাকি পূর্ণিমা। ভাই খুব একটা মজার জিনিস বলেন যে 8 তারিখ 9 তারিখ যারা অমাবস্যা পূর্ণিমা চোখেই দেখে নাই, এদের কাছ থেকে এদের কাছ থেকে সিমটম নেওয়া কঠিন, কিন্তু আমরা ডাক্তাররা নিজেদের জন্য তো নিতে পারি।